আসাম গুয়াহাটি সোনাপুরে আমাদের জুবিনদার সমাধি রয়েছে, কিন্তু এটাকে সমাধি বলা চলে না, সো সরি। আর আপনারাও কিন্তু বলেন না, এই জায়গাটার নাম জুবিন ক্ষেত্র হিসাবে জানা যায়। আর এটা আমাদের আসামেরই গুয়াহাটি শহরে, গুয়াহাটিতে সোনাপুরে আমাদের এই জুবিন ক্ষেত্র রয়েছে। আর আপনারা জানেন অবশ্যই যে জুবিনদা আমাদেরকে ছেড়ে কয়েক মাস আগেই চলে গেছেন। আর সেই জায়গাটা সোনাপুরে যাওয়ার ছোট্ট একটা ট্রিপ আমি তোমাদের কাছে শেয়ার করব বা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা প্লিজ একটু ভিডিওটা সম্পূর্ণ করবেন। তো আমি কোথায় গিয়ে কি করলাম আর কিভাবে আমি ওখানে গিয়ে পৌঁছেছি, তো সবটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি। চলুন প্রথম থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আমার বাড়ি আসামে, আমি বাস করি বঙাইগাঁও ডিস্ট্রিক্টে। আর আমার নাম হচ্ছে অঙ্কিতা। আমি এসেছি গুয়াহাটিতে, গুয়াহাটি কামাখ্যা স্টেশন থেকে আমরা এসেছি জয়মতীনগর ক্লাবে। জয়মতীনগর ক্লাবের থেকে আমরা একটা পিলপিলি ধরে আমরা চলে এসেছি ঝালুকবাড়ি। ঝালুকবাড়িতে চলে আসছি, সেখানের থেকে আমরা রাস্তা পার হচ্ছিলাম। রাস্তা পার হয়ে গিয়ে আমরা ওপারে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা কিন্তু গাড়ি ধরবো আবারও। আচ্ছা, কি গাড়ি ধরছি কি ধরছি তোমরা একটু আপনারা একটু ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে কি যাওয়া হচ্ছে, কি করা হচ্ছে। তো সবটাই আমি একটু শেয়ার করছি। আমাদের কাছ থেকে এই ম্যাজিক গাড়িটা যে থেমে আছে, এখান থেকে এই ম্যাজিক গাড়ি 50 টাকা করে চাইছিল খানাপাড়া অবধি। তো আমরা তারপরে চলে গেছিলাম, অনেকগুলো মানুষ ছিলাম, তারপরে চলে গেছিলাম এসি বাসে। এসি বাসে গিয়ে আমরা ওখানে উঠে পড়েছি, তো ওখানে বলছিল 40 টাকা করে। আমরা এখন এসি বাসে উঠে বসেছি, আর দুপুর বাজে প্রায় 2টো থেকে 2:30টা। এখন আমরা যাচ্ছি সোনাপুর ট্রিপে, তোমরা দেখতে থাকো বা আপনারা দেখতে থাকুন। এখন যেই বাসটাতে আমি বসে আছি এটা খানাপাড়া অবধি লাস্ট যাবে, তারপরে আর যাবে না। আর এই বাসটা আমি পার করে নিয়ে আমাকে আরেকটা বাস ধরতে হবে। সেই বাসটা যাবে আমাদের জুবিনদার কাছে। মানে এখন এই বাসটা আমাদের চলছে, আর সেখান থেকে আমরা 2 নম্বর বাসে চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে জোড়াপাড়ের রাস্তা, মানে জুবিনদার কাছে যাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো রাস্তা পেরিয়ে যেতে হবে। আর প্রায় আমাদের 2টো থেকে 2:30 ঠিক আছে থেকে বেরিয়েছি, প্রায় আমাদের যেতে লেগেছিল 2.5 থেকে 2.5 ঘন্টা ধরতে পারো। এটা যেটা বাস চেঞ্জ করলাম পরেরটা, সেটাও নিয়েছে 40 টাকা। আর এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, এই রাস্তাটা শিলং যাওয়া যায়, সোনাপুরের রাস্তা, পাহাড়ের এলাকার রাস্তা। রাস্তাটা কিন্তু অনেক ঢেউ করে, মানে এই বাসটা অনেক ঢেউ করছিল। অবশেষে আমার খুব কান্না হয়ে গেছিলো, মানে আমি কি বলবো, আমার দাদার জন্য খুব কষ্ট হয়েছিল। আমি সত্যি কথা বলতে গেলে আমি দাদার কাছে আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু আজকে বহুদিন হয়ে গেছে আমি আসতে পারিনি। আর আমার বলার একটাই কথা ছিল যে আমি আপনাদের বলবো, কিছুদিন আগে মার্চ মাসের মানে আমার বার্থডে সেলিব্রেট করা হয়নি, মানে জন্মদিন উপলক্ষে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমাকে তুমি নিয়ে যাবে সোনাপুরে, আমার এই বার্থডে সেলিব্রেটটা আমি সোনাপুরে যাব, সেটাই আমার মনটা শান্তি লাগবে। তো এই যে সোনাপুরে আসাটা, এটা আমার বড় স্বপ্ন ছিল। আমি ভেবেছি যে আমি আর কোথাও যাই না যাই, কিন্তু আমি দাদার কাছে নিশ্চয়ই যাব। আর সেই চেষ্টাটা আজকে সফল হয়েছে। আমি মানে আমার জন্য নয়, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছে, সেই কারণে কিন্তু আমি আসতে পেরেছি। আর এখানে আমার হাজব্যান্ড জোর দিয়েছে বলে আমি আজকে আসতে পেরেছি। আর সেটা হচ্ছে গিয়ে আমার এই যে গিফটটা, মানে এখানে আসার, এটা হচ্ছে গিয়ে আমার বার্থডের বড় গিফট। মানে এটাই ছিল আমার বার্থডে উপলক্ষে আসা, কিন্তু আমার আসাটা লেট হয়ে গেছে। আর আমি এটুকু কথাই বলবো যে আমি তো গেটে পৌঁছে গেছি, আপনারা দেখতে পেলেন। আর দাদাকে এর ভেতরে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এই যে জায়গাটা বন্ধ করা আছে, আমি যেহেতু গেছি যে আমাবুচি মেলা, মানে আমাদের কামাখ্যা দেবীর পিরিয়ডসের সময়, তো সেই জন্য এই জায়গাটা কিন্তু বন্ধ করা ছিল, মানে গেটে তালা মারা ছিল। আর বাকি সব দিকে খোলা ছিল, সেটা ভিতরে শুধু বন্ধ করা ছিল আমাবুচি মেলার জন্য। এখানেও কিন্তু জুবিদার এখানে 3 দিনের জন্য কিন্তু জুবিন ক্ষেত্র বন্ধ করে দিয়েছিল। এটা আপনারা জানেন কি না আমি সেটা বলতে পারবো না। আর আপনারা কি এই জায়গায় কেউ এসেছেন? যারা এসেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর যারা আসেননি আপনারা একটু জায়গাটা দেখে নিন। যদি আসতে চান আসতে পারেন দাদার কাছে। জায়গাটা অতি সুন্দর করে সাজানো হয়েছে। আর দাদাকে দেখো, এখানে দাদার অনেক প্রিয় প্রিয় গাছ রয়েছে। আসলে দাদা কিন্তু গাছগাছালি অনেক পছন্দ করতেন, মানে দাদা গাছপালা খুব পছন্দ করতেন, গাছ কাটতে ভালোবাসতেন না, গরিব মানুষদেরকে খুব সাহায্য করতেন। আর দাদা খুব ভালো মনের মানুষ ছিলেন। ইনার হয়তো মানে ইনার মতন মানুষ হয়তো আর একজন হয়ে উঠবে না, আর আমরা চাইও না যে ইনার জায়গাটা অন্য কেউ নিয়ে নিক। আমাদের আসামে মানে প্রথম ইনাকে এইভাবে আমরা দেখতে পেলাম যে একটা সমাধিকে একটা মন্দির হিসাবে তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের জুবিনদাকে, মানে আমাদের জুবিনদা মরার পরে আমাদের জুবিনদার জায়গাটাকে একটা মন্দির হিসাবে স্থান দেওয়া হয়েছে। দেখো, এই যে জায়গাটার মধ্যে মানে জুবিনদা যেহেতু আসামে বাস করতো, তাই অ্যাসামিস গামছা অনেকে দিয়ে গেছেন, আর দাদার ফটো দিয়ে এখানে অনেকেই সাজিয়ে গেছেন। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে দাদা যখন বেঁচে ছিল এত ভালোবাসা আমি দাদার মানে দেখতে পাইনি, যে এত মানুষ দাদাকে ভালোবাসে। আর
অনেকেই আছে যারা এখন গিয়ে ফটো বানিয়ে দিচ্ছে বা অনেক কিছু করছে, ধূপকাঠি প্রদীপ জ্বালাচ্ছে, কিন্তু এত মানুষ তো ওনাকে প্রথমে যখন বেঁচে ছিল এত ভালোবাসা তো দেখিনি কাউকে মানে দেওয়ার জন্য। তো দাদা যদি এতই ভালো ছিল, দাদাকে কেন আগে উল্টো পুল্টো কথা দিয়ে মানে অনেক কিছু বলা হয়েছিল যে দাদা ড্রিঙ্ক করে, এই সেই, দাদা পাগল, দাদা ড্রিঙ্ক করে। আচ্ছা, একটা মানুষের মনে কতটা কষ্ট আছে কি আছে আমরা কি সবটা বলতে পারি? আর সব মানুষ যে আমরা সমান তা কিন্তু নয়। আমাদের মানুষ, আমরা পৃথিবীতে অনেক কোটি কোটি মানুষ রয়েছি যাদের আমাদের মনগুলো মানে আমরা সবাই জানতে পারি না বা বুঝতে পারি না। আমাদের দাদার মা মারা গেছিলো, আমাদের দাদার মারা গেছিলো বোন, ঠিক আছে? তো সেটা নিয়ে আমাদের দাদার কত কষ্ট মনে দুঃখ ছিল আমরা কি সেটা জানি? আর দাদা কি কারণে এত ড্রিঙ্ক করতো সেটাও আমরা জানি না। তো এটুকুই কথা বলবো যে আপনারা দাদাকে হয়তো এত ভালোবাসা বেঁচে থাকতে হয়তো দাদাকে দেননি, বা যেটা মরার পরে আপনারা দিয়েছেন, সেটাই আর কি খারাপ লাগে যে মানুষটা আজকে আর বেঁচে নেই, হয়তো বা মানুষটা আজকে বেঁচে থাকলে এত ভালোবাসা কোনো দিন পায়ওনি। আজকে আমার এতটা কষ্ট হচ্ছিল দাদার কাছে আসার পরে যে এমন একটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি, যে জিনিসটাকে আমরা আর ধরে রাখতে পারছি না। আমি আপনাদের এটুকু কথাই রিকোয়েস্ট করব যে একটা মানুষ বেঁচে থাকতে আপনারা মূল্য দেওয়ার চেষ্টা করবেন, কেননা সে মরে যাওয়ার পরে তার আর কোনো মূল্যই থাকে না। আচ্ছা, এখানে দাদার কিছু পার্সোনাল জিনিসগুলো, দাদা যেগুলো ইউজ করতেন, বা শার্ট ছিল, টি শার্টগুলো, দাদার গিটার ছিল, এখানে দাদা এগুলো ইউজ করেছেন। এগুলো দিয়ে আমাদের মাঝে 40,000 গান কিন্তু দাদা রাত্রি রাত্রে কষ্ট করে এই গানগুলো আমাদের গিফট করেছেন, যেই গানের অনেক মিনিং আছে আর যেই গানগুলো আমরা শুনে অনেক শান্তি পেয়েছি। দাদা কিন্তু আমাদের মাঝে 40,000 গান নিয়ে আসছিলেন। সেই গানের একটা গানে আমি বলছি আপনাদের বলছি যে দেহর ভরক্ষা নাই বুঝি সানে নাই। এই যে এই গানটা, এটার মিনিং হচ্ছে কি আমাদের দেহের কোনো ভরসা নেই, তাই একটা মানুষ বেঁচে থাকতে মূল্য দিতে হয়। আর দাদা আমাদের খুব সুন্দর সুন্দর গান দিয়েছেন, যে গানের অনেক মিনিং আছে। আর যে গান আমরা ছোট থেকে শুনে এসেছি, অনেক গান আছে যেগুলো জানতাম না যে দাদার গান ছিল। দাদা কিন্তু গরিব মানুষকে খুব ভালোবাসতেন। তিনি তার নিজের চিন্তা না করে কিন্তু সব টাকা গরিবদের কাছে বিলিয়ে দিতেন। আর দাদার নিজস্ব পার্সোনালিটি বলে কিছু ছিলই না, যেটা আমরা জানি। আর দাদা কোনো ধর্ম নাই, জাতি নাই। দাদা কিন্তু বলতো যে মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মই কাঞ্চনজঙ্ঘা, মানে এইভাবে দাদা বলতো। আচ্ছা, দাদার সাথে আমার এই ব্লগটা মানে আপনাদের কেমন লেগেছে আপনারা একটু দেখে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর দাদার এই জায়গাটায় যারা যারা আপনারা যাননি, তো একবার গিয়ে ঘুরে আসবেন, আপনাদের মনটা শান্তি লাগবে।